নিউ ইয়র্কের একটা ঘিনঘিনে গরমের দিনে সাবওয়ে ট্রেনে দাঁড়িয়ে থাকা এক ঘর্মাক্ত যুগল। তারা চারপাশের পৃথিবী একদম ভুলে গিয়ে একটা ইয়ারফোন ভাগাভাগি করে নিচ্ছে। হ্যাঁ, বেশ রোম্যান্টিক একটা দৃশ্য। একদম। আবার অন্যদিকে ধরুন একটা অন্ধকার ডেথ রো, মানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেলে সম্পূর্ণ নির্দোষ অবস্থায় ৩০ বছর কাটানো এক মানুষ নিজের কল্পনার জগতে বাঁচার রসদ খুঁজছে। হুম, ঠিক। আর ঠিক একই সময়ে কোনো এক শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা একটা ত্রুটিপূর্ণ কম্পিউটার অ্যালগোরিদমের কারণে স্বাস্থ্যসেবা হারাচ্ছে লাখ লাখ দরিদ্র মানুষ। আপাতদৃষ্টিতে এই তিনটি চিত্র সম্পূর্ণ আলাদা, তাই না? হ্যাঁ, মানে প্রথম দেখায় তো কোনো মিলই পাওয়া যায় না। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এগুলো সবই মানুষের টিকে থাকার এবং সংযোগ স্থাপনের এক একটা রূপ। আজকের এই গভীর আলোচনায় আমরা দুটি ভীষণ চমকপ্রদ সোর্সেস স্তূপ নিয়ে কাজ করব। এবং সোর্স বুটও কিন্তু বেশ আলাদা। একদম। একদিকে রয়েছে ডক্টর স্টিফেন স্নাইডারের বই লাভ ওয়ার্থ মেকিং এবং মানুষের যৌনতা ও অন্তরঙ্গতার গোপন মনস্তত্ত্ব নিয়ে তার কিছু কাজ। আর অন্যদিকে রয়েছে ২০১৮ সালের সেন্ট মার্টিনস প্রেসের একটি বিশাল ক্যাটালগ। যেখানে মহামারী, কৃত্রিম বুদ্ধিমত্তা, রাজনীতি থেকে শুরু করে মানুষের অস্তিত্ব রক্ষার অসাধারণ সব আত্মজীবনী তুলে ধরা হয়েছে। ঠিক বলেছেন। আমাদের আজকের লক্ষ্য হল একেবারে মাইক্রো বা ব্যক্তিগত স্তরের বেডরুমের অন্তরঙ্গতা থেকে শুরু করে ম্যাক্রো, মানে বৃহত্তর সমাজের কাঠামোগত লড়াইয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা। হুম, এই মাইক্রো এবং ম্যাক্রো স্তরের মধ্যে যে একটা অদৃশ্য সুতো রয়েছে সেটা বিশ্লেষণ করার জন্য ডক্টর স্নাইডারের কাজ একটা চমৎকার শুরুর বিন্দু হতে পারে। ও আচ্ছা, কিভাবে? স্নাইডার মূলত মানুষের একেবারে ভেতরের ব্যক্তিগত সত্তাটাকে বোঝার চেষ্টা করেছেন। রচেস্টার সেন্টার ফর সেক্সুয়াল ওয়েলনেসের একটা ব্লগে অ্যামেলিয়া নামের একজন রিভিউয়ার স্নাইডারের এই বইটিকে ৫টির মধ্যে ৫টি সানফ্লাওয়ার দিয়েছেন। মানে ফুল মার্কস আর কি? হ্যাঁ, একদম। অ্যামেলিয়া বইটির একটি নির্দিষ্ট 2 স্টেপ প্রসেসের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এটি তাকে আর্ট অফ ডুইং নাথিং বা নিছক অলস মুহূর্ত কাটানোর জাদুকরী ক্ষমতার নতুন অর্থ শিখিয়েছে। আর্ট অফ ডুইং নাথিং, মানে কিছুই না করার শিল্প। হ্যাঁ, আসলে স্নাইডার একজন সার্টিফাইড কাপলস এবং সেক্স থেরাপিস্ট তো। তিনি প্রচলিত একটা ধারণাকে পুরো ভেঙে দিয়েছেন। কোন ধারণাটা? আম, ধরুন, বেশিরভাগ মানুষ মনে করে যে ভালো যৌনতা মানেই হল সঠিক শারীরিক উদ্দীপনা বা ফ্রিকশন এবং সঠিক মানসিক চিন্তার বা ফ্যান্টাসির একটা সংমিশ্রণ। কিন্তু স্নাইডার বলছেন শুধু ফ্রিকশন আর ফ্যান্টাসি দিয়ে একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী করা যায় না। ফ্যান্টাসি তো খুব ক্ষণস্থায়ী একটা বিষয়, তাই না? আমাদের মন সবসময় নতুন কিছু খোঁজে। তাহলে এই ফ্রিকশন এবং ফ্যান্টাসির বাইরে গিয়ে স্নাইডার আসলে কিসের কথা বলছেন? আসল রহস্যটা লুকিয়ে আছে স্নাইডারের বলা সেক্স অফ দ্য সেলফ বা একেবারে নিজস্ব সত্তার ভেতরে। এটি আসলে একটি বিশেষ মানসিক অবস্থা। আচ্ছা। তিনি এই অবস্থার ৩টি মনস্তাত্ত্বিক লক্ষণের কথা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমটি হল মনোযোগ বা অ্যাটেনশন। যখন কেউ সত্যিকার অর্থে উত্তেজিত বা অ্যারাউজড হয় তখন সে সময়ের হিসেব হারিয়ে ফেলে। মানে তখন বিল দেওয়া, অফিসের কাজ বা অন্যান্য দায়িত্বের কথা আর মাথায় থাকে না? ঠিক। দ্বিতীয়টি হল রিগ্রেশন। এই অবস্থায় মানুষ তার প্রাপ্তবয়স্ক সভ্য আবরণটা খসিয়ে ফেলে একটু আদিম, অবোঝ বা স্বার্থপর হয়ে যায়। সামাজিক শিষ্টাচারে তোয়াক্কা সে তখন করে না। আর তৃতীয়টা? আর তৃতীয়টি হল ভ্যালিডেশন বা স্বীকৃতি। এই অনুভূতির মাধ্যমে মানুষ তার নিজের সত্যিকারের রূপকে খুঁজে পায়। মনে হয় যেন সঙ্গীর চোখে সে নিজের আসল সত্তাটার একটা বৈধতা পাচ্ছে। একটু দাঁড়ান, এই যে মনোযোগ বা সামাজিক শিষ্টাচার ভুলে যাওয়ার কথা বলা হচ্ছে, স্নাইডার তো এর উদাহরণ হিসাবে নিউ ইয়র্কের বি ট্রেন বা সাবওয়ের সেই যুগলের গল্পটা টেনেছেন, তাই না? হ্যাঁ, ব্রাইটন বিচ থেকে ফেরার পথে ঘামে ভেজা ওই যুগল ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে একটি আইপড শেয়ার করছিল। এবং তারা চারপাশের মানুষের উপস্থিতির কথা একদম ভুলে গিয়ে নিজেদের সেই অ্যাটেনশনের জগতে হারিয়ে গিয়েছিল। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম খটকা? জনবহুল একটা সাবওয়েতে দাঁড়িয়ে চারপাশের পৃথিবী সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে যাওয়াটা কি সত্যি কোনো গভীর অন্তরঙ্গতা? এটা তো অনেকটা শুধু নিজেদের মধ্যে মগ্ন থেকে চারপাশের মানুষের প্রতি এক ধরনের অবজ্ঞা বা স্রেফ অবচেতন থাকার মতো শোনায়।
আসলে স্নাইডার কিভাবে এই সাধারণ উদাসীনতাকে আলোকিত অন্তরঙ্গতা হিসেবে দেখছেন? এই পার্থক্যটা বুঝতে হলে আমাদের সাইকোলজিক্যাল সেফটি বা মানসিক নিরাপত্তার মেকানিজমটা বুঝতে হবে। মানসিক নিরাপত্তা। হ্যাঁ, স্নাইডারের মতে ওই যুগল শুধু চারপাশের জগৎকে এড়িয়ে যাচ্ছিল না, হুম। তারা মূলত একে অপরের উপস্থিতিতে এমন একটা নিরাপদ বলয় তৈরি করেছিল যেখানে তাদের সামাজিক মুখোশ পরে থাকার কোনো প্রয়োজন ছিল না। ও আচ্ছা, মানে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের সবসময় একটা অ্যাডাল্ট ফাসাড বা সভ্য মানুষের যে মুখোশ পরে থাকতে হয় সেটা খোলার কথা বলছেন। একদম ঠিক। সাবওয়ের ওই ভিড়ের মধ্যেও তারা সেই মুখোশটা খুলে ফেলার মতো মানসিক স্বস্তি পেয়েছিল। এটাই হলো সেই রিগ্রেশন। বুঝতে পেরেছি। এটি সাধারণ উদাসীনতা নয়, এটি হলো একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভর করে বাইরের পৃথিবীর চাপ থেকে নিজেদের মুক্ত করা, অনেকটা সেই ফ্লো স্টেটের মতো। ফ্লো স্টেট, ওই যে খেলোয়াড় বা শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়। হ্যাঁ, ক্রীড়াবিদ বা শিল্পীরা তাদের কাজের গভীরে এতটাই তলিয়ে যান যে চারপাশের শব্দ বা কোলাহল আর তাদের মস্তিষ্ক রেজিস্টার করতে পারে না। আচ্ছা, এবার ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হলো। অর্থাৎ সম্পর্ক টিকে থাকার জন্য এই ফ্লো স্টেট বা মানসিক নিরাপদ বলয়টা ভীষণ জরুরি। একদম। কিন্তু আধুনিক যুগের দ্রুতগতির জীবনে যেখানে সবসময় প্রোডাক্টিভ থাকার একটা চাপ থাকে, সেখানে এই আর্ট অফ ডুইং নাথিং তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। সেটাই তো সমস্যা। স্নাইডারের সাইকোলজি টুডের ব্লগ পোস্টগুলোতেও এই আধুনিক ব্যস্ততার কথা উঠে এসেছে। তিনি সেখানে সিমারিং বা ধিকি ধিকি জ্বলার একটা ধারণার কথা বলেছেন। সিমারিং, একবিংশ শতাব্দীর এই স্মার্টফোনের যুগে যখন যুগলদের শারীরিকভাবে মিলিত হওয়ার মতো সময় বা শক্তি কোনোটাই থাকে না, তখন এই সিমারিং কিভাবে কাজ করে? সিমারিং হল মূল আগুনটা নিভে যেতে না দিয়ে একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে রাখা। স্নাইডার বলছেন সারাদিনের ছোট ছোট মানসিক সংযোগ, একটা মেসেজ, একটা দৃষ্টি বিনিময়। এগুলোই হলো সিমারিং। ঠিক, কিন্তু মুশকিল হল আধুনিক সমাজ এই মানসিক বা মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুব যান্ত্রিক উপায়ে সমাধান করতে চায়। যান্ত্রিক উপায় মানে শর্টকাট খোঁজে আর কি। হ্যাঁ, স্নাইডারের ব্লগেই একবিংশ শতাব্দীর তরুণীদের যৌনতার ইতিহাসে ব্রাজিলিয়ান ওয়্যাক্সের মতো বাহ্যিক বিষয়গুলোর প্রভাবের কথা আছে। ওহ, আর সবচেয়ে বড় উদাহরণ হলো সেই পিঙ্ক ভায়াগ্রা বা ফ্লিব্যান্সেরিন, তাই না? একদম। বোরিঙ্গারের এঙ্গেলহাইমের মতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো নারীদের যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য এই বড়ি তৈরিতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে। এবং শেষ পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি। না, পারেনি। এই পিঙ্ক ভায়াগ্রার ব্যর্থতার মেকানিজমটা নিয়েই তো স্নাইডার সবচেয়ে বড় প্রশ্নটা তুলেছেন। হ্যাঁ, প্রশ্নটা খুবই যৌক্তিক। আমরা কি একটা মনস্তাত্ত্বিক বা পরিবেশগত বিষয়কে শুধুমাত্র একটি বায়োলজিক্যাল বড়ি দিয়ে সমাধান করার চেষ্টা করছি না? সেটাই। পুরুষদের ভায়াগ্রা মূলত শরীরে রক্ত সঞ্চালন বা প্লাম্বিং সিস্টেমের মতো হার্ডওয়্যার নিয়ে কাজ করে। কিন্তু স্নাইডার নিজেই বলেছেন যে কামনার অংশটুকু অত্যন্ত জটিল, পরস্পর বিরোধী এবং পরিবর্তনশীল। হ্যাঁ, নারী পুরুষ নির্বিশেষে আকাঙ্ক্ষা ব্যাপারটা অনেক সূক্ষ্ম। এটি তো অনেকটা কম্পিউটারের সফটওয়্যারের কোনো এরর বা বাগকে হার্ডওয়্যারের কেসিং বদলে সমাধানের চেষ্টা করার মতো। একটা জৈবিক বড়ি কিভাবে একজন মানুষের ভেতরে সেই ফ্লো স্টেট বা ভ্যালিডেশন তৈরি করবে? দারুণ একটা উপমা দিয়েছেন আপনি। ঠিক এই জায়গাটাতেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ভুল করেছিল। তারা মানুষের আকাঙ্ক্ষাকে একটা হাইড্রোলিক পাম্পের মতো যান্ত্রিক বিষয় ভেবেছিল। কিন্তু নারীদের আকাঙ্ক্ষা তো কোনো সাধারণ বায়োলজিক্যাল সুইচ নয় যে চাপলেই জ্বলে উঠবে। না, আকাঙ্ক্ষা হলো সম্পূর্ণভাবে কনটেক্সট নির্ভর বা পরিবেশের ওপর নির্ভরশীল একটি সফটওয়্যার প্রোগ্রাম। যদি একজন মানুষের জীবনে মানসিক চাপ থাকে, পার্টনারের সাথে সংযোগের অভাব থাকে, বা স্নাইডারের বলা সেই ভ্যালিডেশন না থাকে, ঠিক, তবে কোনো কেমিক্যাল বা বড়ি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না। মানুষের মনস্তত্ত্বকে যখন আমরা গাণিতিক বা যান্ত্রিক ছকে ফেলার চেষ্টা করি, তখনই সবচেয়ে বড় বিপর্যয়গুলো ঘটে। মানুষের এই জটিল মনস্তত্ত্ব এবং দুর্বলতাকে যান্ত্রিক ছকে ফেলার এই প্রবণতা শুধু বেডরুমে বা ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ নেই। সমাজের বৃহত্তর স্তরে মানুষের টিকে থাকার ক্ষেত্রেও আমরা একই রকম অন্ধত্বের শিকার হচ্ছি। একদম। এবং এখানেই সেন্ট মার্টিনস প্রেসের 2018 সালের ক্যাটালগের বইগুলোর সাথে আমাদের আলোচনার মূল যোগসূত্রটা তৈরি হয়। হ্যাঁ, ওই ক্যাটালগটা। ভার্জিনিয়া ইউব্যাংকসের অটোমেটিং ইনইকুয়ালিটি, প্যাট্রিস খান কুলরলসের ওয়েন দে কল ইউ এ টেররিস্ট এবং জনাথন ওয়াইজম্যানসের অ্যান্টিসেমিটিজম নিয়ে লেখা বইগুলোতে
ঠিক এই বিষয়গুলোই উঠে এসেছে। তবে এই বইগুলোর আলোচনায় প্রবেশের আগে একটা বিষয় আমাদের শ্রোতাদের কাছে খুব স্পষ্ট করে নেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই। এই ক্যাটালগটিতে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট, অল্ট রাইট বা ইহুদি বিদ্বেষের মতো অত্যন্ত স্পর্শকাতর এবং মেরুকরণ করা রাজনৈতিক বিষয় নিয়ে কাজ করা হয়েছে। ঠিক। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট রাজনীতিক মতাদর্শকে বৈধতা দেওয়া বা লেখকদের ব্যক্তিগত অবস্থানকে সমর্থন করা নয়। আমরা কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না। একদমই না। আমরা শুধু সোর্স মেটেরিয়ালে কি আছে সেটাই দেখছি। হ্যাঁ, বরং আমরা দেখতে চাইছি আধুনিক সমাজে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এই লেখকরা যে ডেটা এবং আর্গুমেন্টগুলো উপস্থাপন করেছেন তার পেছনের মেকানিজমটা কি। ভার্জিনিয়া ইউব্যাংকসের অটোমেটিং ইনইকুয়ালিটি বইটার দিকে তাকালেই এই মেকানিজমের ভয়াবহতাটা বোঝা যায়। আমরা একটু আগে সফটওয়্যার বনাম হার্ডওয়্যার নিয়ে কথা বলছিলাম। ইউব্যাংকস দেখিয়েছেন যে কিভাবে হাইটেক অ্যালগরিদমগুলো দরিদ্র মানুষদের জীবনকে আক্ষরিক অর্থে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ানার ঘটনাটা এর সবচেয়ে বড় প্রমাণ। ঠিক। ইন্ডিয়ানাতে একটি নতুন কম্পিউটার সিস্টেমের কারণে ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষ তাদের হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবা, ফুড স্ট্যাম্প এবং অন্যান্য আর্থিক সুবিধা হারিয়েছিল। ১০ লাখ মানুষ, ভাবা যায়? কিন্তু এই সিস্টেমটা আসলে কিভাবে ফেল করেছিল? এটা তো শুধু সাধারণ কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল না, একদমই না। ইন্ডিয়ানার ওই সিস্টেমটি মূলত অটোমেশনের মাধ্যমে সরকারি খরচ এবং জালিয়াতি কমানোর জন্য ডিজাইন করা হয়েছিল। আচ্ছা। কিন্তু এর পেছনের অ্যালগোরিদমটা মানুষের চরম দুর্বলতার কোনো হিসাব রাখেনি। মেকানিজমটা ছিল এরকম: একজন সাধারণ মানুষ আবেদনপত্র পূরণের সময় যদি একটা ছোট ভুল করে বা কোনো একটা চেকবক্সের টিক দিতে ভুলে যায়, বা হয়তো নির্ধারিত সময়ে কোনো ডকুমেন্ট জমা দিতে পারল না, হ্যাঁ, তখন সিস্টেমটি সেটাকে কোনো মানুষের কাছে রিভিউর জন্য পাঠাতো না। অ্যালগোরিদমটি সরাসরি ওই ভুলটিকে অসহযোগিতা বা ফেইলিয়ার টু কোঅপারেট হিসাবে কোড করে নিত, মাই গড, বাতিল করে দিত। এর ফলে ক্যান্সারে আক্রান্ত রোগী বা বৃদ্ধ মানুষ যারা হয়তো প্রযুক্তির সাথে খুব একটা পরিচিত নন, তারা রাতারাতি তাদের জীবন রক্ষাকারী ওষুধ থেকে বঞ্চিত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের গৃহহীনদের ক্ষেত্রেও তো ঠিক একই রকম যান্ত্রিক কাঠিন্য প্রয়োগ করা হয়েছিল, তাই না? হ্যাঁ, সেখানেও অ্যালগোরিদমের রাজত্ব। সেখানে গৃহহীনদের সাহায্য করার জন্য এমন একটা অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে যা মানুষের দুর্বলতার মাত্রা হিসাব করে স্কোর বা পয়েন্ট দিচ্ছে। সেই পয়েন্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কে মাথা গোজার ঠাঁই পাবে আর কে পাবে না। ডক্টর স্নাইডারের আলোচনায় আমরা দেখেছি অন্তরঙ্গতার জন্য এমপ্যাথি বা সহমর্মিতা কতটা জরুরি। খুব জরুরি। অথচ সমাজ পরিচালনার ক্ষেত্রে আমরা এমন সব অ্যালগোরিদমের হাতে সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছি যেগুলোর ভেতরে কোনো সহমর্মিতার কোডই নেই। সহমর্মিতার অভাব শুধু অ্যালগোরিদমে নয়, প্রযুক্তির অন্যান্য ব্যবহারও স্পষ্ট। যেমন জোনাথন ওয়াইজম্যানের বইটিতে দেখানো হয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে টুইটার, এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ঘৃণাকে খুব দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। ও হ্যাঁ, অ্যালগোরিদম তো এঙ্গেজমেন্ট চায়, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। ঠিক। অল্ট রাইট এবং নব্যনাৎসীরা প্রযুক্তি ব্যবহার করে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষের মতো পুরনো এবং আদিম ঘৃণাকে নতুন ডিজিটাল মোড়ক উপস্থাপন করছে। আর প্যাট্রিস খানকুলরোসের স্মৃতিকথায় আমরা দেখছি পদ্ধতিগত বৈষম্য বা সিস্টেমিক রেসিজম কিভাবে একটা পুরো সমাজকে অস্তিত্বের সংকটে ফেলে দেয়। যেখান থেকে ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো আন্দোলনের জন্ম নিতে বাধ্য হয়। কাঠামোগত এই অন্ধত্ব মানুষের টিকে থাকার পথে একটা বিশাল বাধা। সমাজের ভেতরের এই কাঠামোগত বৈষম্য তো আছেই, এর পাশাপাশি পুরো মানবজাতির অস্তিত্বের ওপর আসা বৈশ্বিক হুমকিগুলোও ক্যাটালগে উঠে এসেছে। হ্যাঁ, বড় স্কেলের হুমকিগুলো। ডাক্তার জোনাথন ডি কুইকের দি এন্ড অফ এপিডেমিক্স এবং মাইকেল জে ক্যাসিও ও পল ভিগনার লেখা দ্য ট্রুথ মেশিন বই দুটিতে এরকম বড় স্কেলের দুটি বিষয়ের কথা বলা হয়েছে। একটি হলো মহামারী এবং অন্যটি হলো ব্লকচেন প্রযুক্তি। ডক্টর কুইকের বইটি মহামারীর মেকানিজম নিয়ে অত্যন্ত জরুরি কিছু কথা বলে। তিনি 2014 সালের ইবোলা বা জিকা ভাইরাসের মতো ঘটনার উদাহরণ তুলে দেখিয়েছেন যে কিভাবে প্যাথোজেনগুলো কাজ করে। প্যাথোজেনগুলো কিভাবে ছড়ায় সেটা বোঝা তো খুবই জরুরি। প্রকৃতিতে বাদুর, বানর বা শূকরের মতো প্রাণীদের শরীরে, যাকে বিজ্ঞানের ভাষায়
অ্যানিম্যাল রিজার্ভার বলা হয় এমন অনেক প্রাণঘাতী ভাইরাস চুপচাপ বসে থাকে। ও মানে ওরা রিজার্ভ হিসেবে থাকে। হ্যাঁ, এগুলো শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে কখন মিউটেট করে মানুষের শরীরে বা স্পিল ওভার করবে। স্পিল ওভার। ডাক্তার কুইক বলছেন, এই স্পিল ওভার ঠেকানোর জন্য আমাদের পাওয়ার অফ 7 বা 7টি নীতির ওপর জোর দিতে হবে। এই 7টি নীতির মধ্যে মূল বিষয়টা কি? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহামারী আঘাত হানার আগেই, অর্থাৎ শান্তির সময়ে বিচক্ষণতার সাথে স্বাস্থ্য খাতে অর্থ ব্যয় করা, বিভিন্ন দেশের মধ্যে সঠিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করা এবং আতঙ্কিত না হয়ে উদ্ভাবনী বিজ্ঞানকে কাজে লাগানো। ডাক্তার কুইক যেমন স্বাস্থ্য খাতের কাঠামোগত প্রস্তুতির কথা বলছেন, দ্য ট্রুথ মেশিন বইটিতে ঠিক তেমনি অর্থনৈতিক কাঠামোর প্রস্তুতির কথা বলা হয়েছে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। ব্লকচেইন তো পুরো সিস্টেমটাই বদলে দিতে পারে। বড় ব্যাংকগুলোর একচেটিয়া ক্ষমতা, ক্রেডিট কার্ড জালিয়াতি আর ডেটা চুরির এই যুগে লেখকরা ব্লকচেইনকে ইন্টারনেটের পরবর্তী বড় বিপ্লব বলছেন। কিন্তু ব্লকচেইন আসলে কিভাবে কাজ করে, এটাকে আমি একটা পাবলিক টাউন স্কোয়ার বা উন্মুক্ত জনসভার সাথে তুলনা করতে পছন্দ করি। টাউন স্কোয়ার দারুণ তো, কিভাবে? ধরুন একটা বিশাল জনসভায় 10,000 মানুষ নিজেদের নোটপ্যাড নিয়ে দাঁড়িয়ে আছে। জনসভার মাঝখানে দাঁড়িয়ে যখন দুজন মানুষ কোনো লেনদেন করে, তখন ওই 10,000 মানুষ একই সাথে তাদের নোটপ্যাডে লেনদেনের হিসাবটা লিখে নেয়। আচ্ছা। এখন যদি কেউ জালিয়াতি করে নিজের নোটপ্যাড থেকে একটা লাইন মুছে ফেলতে চায়, বাকি 9,999 জনের নোটপ্যাড প্রমাণ করে দেবে যে সে মিথ্যে বলছে। দারুণ উপমা। এখানে কোনো একজন ব্যাংকার বা থার্ড পার্টির ওপর ভরসা করার দরকার নেই। পুরো সিস্টেমটাই একটা ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকৃত বিশ্বস্ততা তৈরি করে। এই টাউন স্কোয়ারের উপমাটা ব্লকচেনের মেকানিজম বোঝার জন্য একেবারে নিখুঁত। এই প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এটি মধ্যস্বত্বভোগীদের সরিয়ে দেয়। হ্যাঁ, একদম সরাসরি লেনদেন। এটি বিলিয়ন বিলিয়ন সাধারণ মানুষকে, যাদের হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের বৈশ্বিক অর্থনীতির মূল স্রোতে যুক্ত করতে পারে। ব্যক্তিগত ডেটা ও সম্পদের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে পারে। কিন্তু এই পরিবর্তনের একটা ধাক্কা তো আছে, তাই না? অবশ্যই ক্যাসি এবং বেগনা এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে এই ট্রানজিশন বা পরিবর্তনের ফলে প্রচলিত অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়বে এবং প্রচুর মানুষ চাকরি হারাতে পারে। ঠিক যেমনটা অটোমেশনের ক্ষেত্রে দেখেছি আমরা। এই মহামারীর মতো প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ প্রস্তুতি প্রয়োজন। মানে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। ঠিক। প্রযুক্তি কিভাবে কাজ করে তার মেকানিজমটা বুঝতে হবে, যাতে সমাজের দুর্বল অংশটি আবার নতুন করে বৈষম্যের শিকার না হয়। এতক্ষণ আমরা ম্যাক্রো লেভেলের বড় বড় সিস্টেম, অ্যালগরিদম, মহামারী, ব্লকচেন নিয়ে কথা বললাম, যেগুলো মানুষের ভাগ্য নির্ধারণ করছে। কিন্তু এই বিশাল সিস্টেমের জাতাকলে পিষ্ট হয়েও একজন ব্যক্তি মানুষের ঘুরে দাঁড়ানোর বা টিকে থাকার অকল্পনীয় ক্ষমতার কথা না বললেই নয়। হ্যাঁ, মানুষের রেজিলিয়েন্স। এই ক্যাটালগে অ্যান্থনি রে হিন্টনের দ্য সান ডাজ শাইন এবং এলিজাবেথ স্মার্টের ওয়্যার দেয়ার ইজ হোপের মতো আত্মজীবনীর কথা আছে। অ্যান্থনি রে হিন্টনের গল্পটা মানুষের মনের ক্ষমতার এক চরম নিদর্শন। ওনার গল্পটা সত্যি অবিশ্বাস্য। হ্যাঁ, 1985 সালে ভুল পরিচয়ের কারণে মাত্র 29 বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানে সম্পূর্ণ নির্দোষ একজন মানুষ। হ্যাঁ, এরপর টানা 30 বছর তিনি ডেথ রোতে কাটান। তার সেল থেকে মাত্র কয়েক ফুট দূরে 54 জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাই গড, ভাবলেই গা শিউরে ওঠে। প্রথম 3 বছর তিনি তীব্র রাগ আর হতাশায় কারোর সাথে একটি কথাও বলেননি। সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এরপর তিনি বুঝতে পারলেন এই অন্ধকার সেলের পরিবেশ তিনি বদলাতে পারবেন না, কিন্তু নিজের মনস্তত্ত্ব তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, কিভাবে করলেন সেটা? বিখ্যাত আইনজীবী ব্রায়ান স্টিভেনসনের সহায়তায় 2015 সালে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তিনি নিজের কল্পনা শক্তির উপর ভর করে বেঁচেছিলেন। কল্পনা শক্তি? হ্যাঁ, তিনি কল্পনায় রানীর সাথে চা খেতেন, পৃথিবী ঘুরে বেড়াতেন। রসবোধ ব্যবহার করে তিনি সহবন্ধী এবং এমনকি কারারক্ষীদের সাথেও একটা মানবিক সম্পর্ক তৈরি করেছিলেন। অসাধারণ। অ্যালগোরিদম যেখানে মানুষের পরিচয় মুছে দেয়, সেখানে হিন্টন তার মনকে এমন এক দুর্ভেদ্য জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে সিস্টেম তাকে ভাঙতে পারেনি। একদম ঠিক। এলিজাবেথ স্মার্টের গল্পটাও তো একই রকম। মাত্র 14 বছর বয়সে অপহৃত হয়ে 9 মাস বন্দি থাকার পর তিনি ট্রমা বা মানসিক আঘাত থেকে বেরিয়ে এসে কিভাবে আশা নিয়ে বাঁচতে হয় সেই পথ দেখিয়েছেন। হ্যাঁ, চরম অন্ধকারের মধ্যে আশার আলো। কিন্তু
এই টিকে থাকার লড়াইয়ের কি কোনো অন্ধকার দিক নেই? সুসান রোনাল্ডের লেখা ফ্লোরেন্স গোল্ডের জীবনী তো আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা গল্প শোনায়। হ্যাঁ, ফ্লোরেন্স গোল্ডের জীবনীটা অস্তিত্ব রক্ষার এক চরম অনৈতিক দিক উন্মোচন করে। উনি তো ফ্র্যাঙ্ক জে গোল্ডের স্ত্রী ছিলেন, তাই না? হ্যাঁ, ১৯৪০-এর দশকে প্যারিসে ফ্লোরেন্স শুধু নিজের ক্ষমতা ও অর্থ টিকিয়ে রাখার লালসায় নাৎসিদের সাথে হাত মিলিয়েছিলেন। মানে নিজের অস্তিত্ব বাঁচাতে শত্রুর সাথে হাত মেলানো? শুধু হাত মেলানো নয়, তিনি উচ্চপদস্থ নাৎসিদের অর্থ পাচার করতেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার কোনো বিচার হয়নি। তাই নাকি? এত কিছুর পর পার পেয়ে গেলেন? পার পেয়ে গেলেন। উল্টো সেই পাচার করা বিপুল অর্থ দিয়ে তিনি মেট্রোপলিটন মিউজিয়াম বা কর্নেল মেডিকেল স্কুলের মতো জায়গায় অনুদান দিলেন। ও, মানে অনুদান দিয়ে নিজেকে একজন বড় ফিল্যান্থ্রপিস্ট বা সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। একদম। ফ্লোরেন্স বলতেন, টাকা পরোয়া করে না তার মালিককে। কি ভয়ঙ্কর একটা কথা! এটি প্রমাণ করে যে মানুষের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যেমন হিন্টেনের মতো আলোকময় হতে পারে, তেমনি ফ্লোরেন্সের মতো চরম সুবিধাবাদী এবং অন্ধকারও হতে পারে। পুরো আলোচনাটার দিকে ফিরে তাকালে একটা অদ্ভুত চক্র পূরণ হয় বলে মনে হয়। চক্র? কিভাবে? ধরুন, আমরা শুরু করেছিলাম নিউ ইয়র্কের একটা সাবওয়ে ট্রেনের সেই ঘর্মাক্ত যুগলের অন্তরঙ্গ মুহূর্ত দিয়ে, যারা নিজেদের ভেতরে একটা নিরাপদ জগৎ তৈরি করেছিল। সেখান থেকে আমরা দেখলাম কিভাবে ইন্ডিয়ানার অ্যালগরিদমগুলো সেই মানবিক নিরাপত্তাকে ধূলিসাৎ করে দিচ্ছে, কিভাবে মহামারী আমাদের অস্তিত্বকে নাড়িয়ে দিচ্ছে। ঠিক। এবার সবশেষে ডেথ রোয়ের অন্ধকার সেলে একজন মানুষের মন কিভাবে আবার সেই শূন্য থেকে বাঁচার রসদ তৈরি করছে। আমাদের ব্যক্তিগত ফ্লো স্টেট এবং সমাজের বৃহত্তর সিস্টেমিক গ্লিচ আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একদম ঠিক বলেছেন। মানুষ তার দুর্বলতা নিয়ে বেডরুমে যেমন সঙ্গীর কাছে নিজেকে উন্মুক্ত করে স্বীকৃতি খোঁজে, তেমনি এই ডিজিটাল এবং অ্যালগোরিদম চালিত যুগে পুরো মানবজাতি আজ সিস্টেমের সামনে অরক্ষিত। এই অরক্ষিত অবস্থা থেকে রক্ষা পেতে হলে আমাদের শুধু প্রযুক্তির ওপর নির্ভর করলে চলবে না। হিন্টনের সেই আশা আর ডক্টর স্নাইডারের বলা সেই ভ্যালিডেশন বা মানবিক স্বীকৃতিরও প্রয়োজন হবে। বিদায় নেওয়ার আগে আজকের এই গভীর আলোচনা থেকে একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সামনে আসে। কি সেটা? ডক্টর স্নাইডার বলেছিলেন, আমাদের সবচেয়ে আদিম, শিষ্টাচারহীন বা রিগ্রেসিভ অবস্থাতেই আমরা আমাদের সবচেয়ে খাঁটি রূপটিকে খুঁজে পাই, যেখানে কোনো ভান থাকে না। হ্যাঁ, অ্যাডাল্ট ফাসাড খুলে ফেলা। ঠিক, কিন্তু আমাদের এই আধুনিক হাইপার অ্যাডভান্স সমাজ ক্রমশ সব কিছুকে গাণিতিক নিয়মে বাঁধার চেষ্টা করছে। আমরা ব্লকচেনের মতো নিখুঁত ট্রুথ মেশিন তৈরি করছি ঠিকই, কিন্তু চারপাশের সবকিছু যখন এত যান্ত্রিক আর নিখুঁত হয়ে যাচ্ছে, তখন কি আমরা আমাদের সেই খাঁটি ত্রুটিপূর্ণ মানবীয় সত্তা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি? ভাবার মতো একটা প্রশ্ন। আমরা কি কখনো আমাদের তৈরি করা এই অতি উন্নত অ্যালগোরিদমগুলো লাইনের ফাঁকে একটা সত্যিকারের মানব হৃদয় বসাতে পারব? এই প্রশ্নটি নিয়েই আজ শেষ করছি। ভাবনার দরজা খোলা রইল।